বরিশাল বোর্ডে 2024 সালে এসএসসি আইসিটি পরীক্ষায় প্রথম অধ্যায় থেকে 2টা সৃজনশীল প্রশ্ন আসছে। তো আজকে আমরা দ্বিতীয় সৃজনশীল প্রশ্নের উত্তর দেখাবো। তো ইতিপূর্বে আমরা প্রথম সৃজনশীল প্রশ্নের উত্তরটি এই চ্যানেলে দিয়ে দিয়েছি। তো তোমরা সেই ভিডিওটি সহ 2023 এবং 2024 সালে সকল বোর্ডে সকল অধ্যায়ের যে সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো আছে সেগুলো যদি দেখতে চাও তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে প্লেলিস্ট পেয়ে যাওয়া, সেখান থেকে দেখে আসতে পারো। তো এখানে দেখতে পাচ্ছ যে ক নম্বরে দেওয়া আছে বায়ো ইনফরমেটিক্স কি। তো এভাবে লিখতে পারো, বায়ো ইনফরমেটিক্স হলো জীববিজ্ঞান, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং, গণিত এবং পরিসংখ্যানের সমন্বয়ে গঠিত একটি বিষয় যা জীববিজ্ঞানের বিশাল পরিমাণ ডেটা সংগ্রহ, সংরক্ষণ এবং সঠিকভাবে প্রক্রিয়া করে সেগুলো ব্যাখ্যা করে। তো এই ছিল আমাদের কয়ের উত্তর। তো তার আগে তোমাদের বলে রাখি, তোমরা যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দাও, যাতে করে এরকম ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের নিকট ভিডিওগুলো পৌঁছে যায়। তো আমরা চলে যাচ্ছি খ নম্বরে যেটা আছে যে বর্তমানে চিকিৎসকদের পাশাপাশি যন্ত্র সার্জারি কাজ করছে। হ্যাঁ, রোবট কিন্তু চিকিৎসকের পাশাপাশি এখন সার্জারি কাজ করছে। তো উত্তরটা তোমরা এভাবে লিখতে পারো, বর্তমানে চিকিৎসকদের পাশাপাশি যন্ত্র অর্থাৎ রোবট সার্জারির কাজ করছে। যেমন সার্জিক্যাল রোবট দ্বারা শরীরের অভ্যন্তরীণ বিভিন্ন অস্ত্রোপচার করা সম্ভব হচ্ছে। রোবট দ্বারা কৃত অপারেশনের নির্ভুলতা বেশি ও কম রক্তক্ষরণ ও ব্যথামুক্তভাবে অপারেশন করা যাচ্ছে। আবার অনেক ক্ষেত্রে ডাক্তারদের অপারেশনে রোবট বিভিন্নভাবে সহায়তা করছে। তো তোমরা যদি সকল বোর্ডের সকল অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের উত্তর দেখতে চাও এবং পিডিএফ সংগ্রহ করতে চাও তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে সকল দিক নির্দেশনা পেয়ে যাবা, সেখান থেকে দেখে আসতে পারো। তো আমরা চলে যাচ্ছি গ নম্বরে যাওয়ার আগে আমাদের উদ্দীপকটা পড়ে নিতে হবে। বর্তমান যুগে সৈনিকরা একটি বিশেষ প্রযুক্তি ব্যবহার করে ঘরে বসেই কৃত্রিম পরিবেশে যুদ্ধের বিভিন্ন কৌশল রপ্ত করতে পারেন। তো এই যে দেখো এখানে, তো গ নম্বরে কি বলছে যে উদ্দীপকের সৈনিকদের প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তি ব্যাখ্যা করো। তো এখানে যেহেতু ঘরে বসে, দেখো যে ঘরে বসে কৃত্রিম পরিবেশে, তো ঘরে বসে কৃত্রিম পরিবেশে যদি যুদ্ধের বিভিন্ন কৌশল রপ্ত করতে পারে তাহলে সেটা কি হতে পারে? ভার্চুয়াল রিয়েলিটি। আমরা জানি যে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে কৃত্রিম উপায়ে বিভিন্ন 3D সিমুলেশন ব্যবহার করে তারা সেখানে বাস্তবের মতো একটা পরিবেশ তৈরি করে সেখানে যেই প্রশিক্ষণটা নেওয়া দরকার বা যেই প্রশিক্ষণের জন্য সেই 3D অ্যানিমেশন তৈরি করা হয়েছে সেই প্রশিক্ষণটা তারা নিতে পারে। ঠিক তেমনি কিন্তু সেনাবাহিনী বা সৈনিকরাও তাদের যে যুদ্ধক্ষেত্র সেটা 3D অ্যানিমেশনের মাধ্যমে তৈরি করে সেখানে প্রশিক্ষণ নিতে পারে। তো উত্তরটা তোমরা এইভাবে লিখতে পারো, উদ্দীপকের সৈনিকদের প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তি হলো ভার্চুয়াল রিয়েলিটি। নিচে এই প্রযুক্তি ব্যাখ্যা করা হলো। তো ভার্চুয়াল রিয়েলিটি ব্যাখ্যা করে দিলেই হলো। ভার্চুয়াল রিয়েলিটি হলো হার্ডওয়্যার ও সফটওয়্যারের মাধ্যমে তৈরি এমন এক ধরনের কৃত্রিম পরিবেশে যা ব্যবহারকারীদের ভার্চুয়াল জগতে গ্রাফিক্সের মধ্যে তফাৎ হলো এখানে শব্দ এবং সম্পর্কে স্পর্শকেও যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়। ব্যবহারকারীরা যা দেখে এবং স্পর্শ করে তা বাস্তবের কাছাকাছি বোঝানোর জন্য বিশেষভাবে তৈরি চশমা বা হেলমেট, যেটাকে সংক্ষিপ্ত এসএমডি, যার পূর্ণরূপ হেড মাউন্টেড ডিসপ্লে ছাড়াও অনেক সময় হ্যান্ড গ্লাভস, বোট, স্যুট ব্যবহার করা হয়। উচ্চ ক্ষমতা সম্পন্ন কম্পিউটার গ্রাফিক্স ব্যবহারের মাধ্যমে দূর থেকে পরিচালনা করার প্রক্রিয়াটি সম্পন্ন হয়। একে টেলিপ্রেজেন্সও বলা হয়। এছাড়াও এই পদ্ধতিতে বাস্তব ভিত্তিক শব্দ সৃষ্টি করা হয়, যাতে মনে হয় নিখুঁতভাবে শব্দগুলো বিশেষ বিশেষ স্থান হতে উচ্চারিত হচ্ছে। এই ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তির মাধ্যমে অল্প সময়ে সৈনিকদের অস্ত্র চালনা প্রশিক্ষণ, আধুনিক যুদ্ধাস্ত্রের ব্যবহার, রাতে যুদ্ধ পরিচালনা, ডুবোজাহাজ চালনা ইত্যাদি বিষয়ে সহজেই প্রশিক্ষণ প্রদান করা সম্ভব হচ্ছে। তো এই ছিল গয়ের উত্তর। তো এখানে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবা। দেখো যে আমাদের ভিডিওর খারাপ দিকগুলো তোমরা অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবা, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলেও সেটা তুমি তোমার মূল্যবান মতামত কমেন্টসের মাধ্যমে আমাদের জানিয়ে দিবা। তোমাদের মূল্যবান মতামতের উপর নির্ভর করে কিন্তু আমাদের পরবর্তী যে কার্যক্রম সেটা পরিচালিত হয়, তাই তোমরা কমেন্টসের মাধ্যমে তোমাদের মূল্যবান মতামতটি আমাদের জানিয়ে দিবা। তো আমরা চলে যাচ্ছি এখন গ নম্বরে যেটা আছে। তো আমরা উদ্দীপকটা পড়ে নেই যে প্রশিক্ষণ ক্যাম্পে প্রবেশের জন্য একটি ডিভাইসে আঙ্গুলের ছাপ এবং অপর একটি ডিভাইসের দিকে তাকাতে হয়। তো এখানে দুইটার কথা বলছে, একটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট, একটা হচ্ছে আইরিস বা রেটিনা। তো দুইটার কথা বলছে। তো এখানে কি বলছে, উদ্দীপকের প্রশিক্ষণ ক্যাম্পে প্রবেশে ব্যবহৃত পদ্ধতি দুটির তুলনামূলক বিশ্লেষণ করো। তো এখানে উত্তরটা তোমরা এভাবে লিখবা যে উদ্দীপকের প্রশিক্ষণ ক্যাম্পে প্রবেশের প্রথম পদ্ধতিটি হলো আইরিস বা রেটিনা স্ক্যান পদ্ধতি এবং দ্বিতীয় প্রযুক্তিটি হলো আঙ্গুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি। নিচে দুটির মধ্যে তুলনা করা হলো।
মানুষের ফিঙ্গারপ্রিন্ট সম্পূর্ণ ইউনিক এবং সারা জীবন ধরে অপরিবর্তিত থাকে। প্রত্যেক ব্যক্তির ফিঙ্গারপ্রিন্ট এতটাই স্বতন্ত্র, দুটি যমজ শিশু একই ডিএনএ প্রোফাইল নিয়ে জন্মগ্রহণ করলেও ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আলাদা করা যায় না। ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে অফিসে প্রবেশ নিশ্চিত করতে পূর্বেই ব্যবহারকারীর আঙুলের ছাপ ডাটাবেসে সংরক্ষণ করতে হয়। পরবর্তীতে ফিঙ্গারপ্রিন্ট রিডার ওই ব্যবহারকারীর আঙুলের যেই আঙুলের নিচের অংশের ত্বককে রিড করে সংরক্ষিত ছাপের সাথে তুলনা করে এবং মিলে গেলে অ্যাক্সেস প্রদান করে। এই পদ্ধতিতে সফলতার পরিমাণও বেশি। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের দাম তুলনামূলকভাবে কম এবং সহজে সিস্টেম বুঝতে পারে। এই কারণে ফিঙ্গারপ্রিন্ট বা হাতের স্পর্শ পদ্ধতি বহুল ব্যবহৃত, এখানে একটা থাকবে না। অন্যদিকে চোখের রেটিনা পদ্ধতিতেও একইভাবে ব্যক্তি শনাক্ত করা গেলেও এর সফলতার হার তুলনামূলকভাবে কম। এক্ষেত্রে চোখের আইরিস বা রেটিনা স্ক্যানার হিসাবে ডেটা ইনপুট করে অ্যাক্সেস কন্ট্রোলের কাজ করে, কিন্তু আইরিস ও রেটিনা স্ক্যানে অনেক সময় সিস্টেম সহজে বুঝতে পারে না। এছাড়া ডিভাইসটির দামও বেশি, তাই ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি বেশি নির্ভরযোগ্য। তো এই ছিল 2024 সালে বরিশাল বোর্ডের প্রথম অধ্যায় থেকে 2 নং যে সৃজনশীল প্রশ্নটি আসছিল তার উত্তর। তো এখানে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবা, আমি সর্বোচ্চ চেষ্টা করব তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।